অনেকেই আমরা যখন পোস্ট করতাম আমাদের বেড়ানো বা খাওয়া ঘোরা তখন কিন্তু অনেকে কমেন্ট করতো আপনারা খালি যান আর খান আর ঘুরে বেড়ান। এখন 2025 সালে এসে যারা এই ধরনের মতামত করতেন তারা নিজেরা এখন একই কাজ করেন। বরং আমাদের জায়গা থেকে দেখবেন যে আমরা আগে থেকে অনেক ম্যাচিউর হয়েছি, যে এখন আমরা আর করি না, কিন্তু ওনাদের কিন্তু অবনতি হচ্ছে। আমাদের বেড়ানো কিন্তু বন্ধ হয়নি। পোষায় গেলাম তো পোষায় কিন্তু এখন অনেক, আপনি জানেন, আফগানি পরিবার আছে এবং যাদের শরীরের অবয়ব আমাদের মতো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা মিক্স বক্সের স্টুডিওতে বসেছি। বেসিক্যালি আজকে বসার কারণ একটু আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য, সাম্প্রতিকের জন্য আমরা কাজ করছিলাম। তো কাজ করতে গিয়ে হঠাৎ করেই মনে হলো যে আমরা একটু আড্ডা দিই। মানুষ তো আসলে সবসময় কাজ করে, কাজ নিয়েই থাকে, কাজ নিয়েই কথা বলে। আমি আর ইমরান রায়হান, যাকে আপনারা সবাই চেনেন, একটু আড্ডা দেওয়ার জন্য, একটু গল্প করার জন্য নিজেদের মধ্যে কিছু অনেক কথা বলছিলাম। ভাবলাম যে এই কথাগুলো কিছু আপনাদেরকেও শোনাই। আপনারা হয়তো বা এই কথাগুলো থেকে অনেক কিছুই পাবেন, যেগুলো হয়তো বা আপনাদেরও খুব ইন্টারেস্টিং একটা জায়গা হবে। দর্শক, আপনারা অনেকেই জানেন যে আমরা প্রচুর ঘোরাঘুরি করি। আমাদের যেই আমি, ইমরান রায়হান ভাই বা আরও যারা আছেন আমাদের সাথে, আমরা মোটামুটি একটা কয়েকজন বন্ধু বান্ধব আছি। আমরা লম্বা সময় থেকে, ধরেন আজ থেকে প্রায় আমাদের সম্পর্ক প্রায় 12-15 বছর থেকে। তো ওই সময় থেকে মোটামুটি আমরা একসাথে চলাচল করি, চলাফেরা করি, ঘোরাঘুরি করি, বিভিন্ন জায়গায় যাই। বাংলাদেশের অনেক জায়গায় আমরা ঘুরেছি, বেরিয়েছি, এরকম অনেক কিছু। তো অনেকেই প্রশ্ন করেন আপনাদের এই ঘোরাঘুরির সাথে আসলে শুধুই ঘোরাঘুরি করেন নাকি আরও অন্য কোনো সম্পর্ক আছে। আমাদেরকে আসলে অনেক সময় আমাকে ব্যক্তিগতভাবে বা ইমরান রায়হানকে ব্যক্তিগতভাবে ইনবক্সে বা বিভিন্ন সময় অনেকেই অনেক প্রশ্ন জিজ্ঞেস করেন। আমরা একটু খোলামেলা একটু আলোচনা করবো। একটু মানে এটা কোনো পডকাস্টও না, এটা কোনো মানে একবারে সিরিয়াস কোনো টপিকও না। জাস্ট আমরা একটু দুজন মিলে খুব একটু ফ্রেন্ডলি একটা আলোচনা করবো। সেই আলোচনার দ্বারা আপনারা হয়তো অনেক কিছু জানবেন। ইমরান ভাই, আমরা আসলে কিন্তু আজকে গল্প করার জন্য আসছি, কোনো পডকাস্টের জন্য আসি নাই। না, ওইটাই, আমরা তো এমন গল্প প্রায় করি, এটা আজকে ক্যামেরার সামনে করতেছি আর কি। আমরা আমার লাস্ট একটা বেড়ানোর কথা মনে পড়তেছে। সেই বেড়ানোটা হচ্ছে নেত্রকোনা, সুনামগঞ্জ, না আমাদের রাঙামাটির কথাটা মনে পড়তেছে। রাঙামাটির কথা মনে পড়ছে আমার খুব আজকে হঠাৎ করে রাঙামাটির কথাটা মনে পড়তেছে। আপনার মনে আছে কিনা? ওই সময় আমরা করোনা চলতেছিল, তাই না? এটা হচ্ছে 2022 সালের ফেব্রুয়ারি মাসে 10-11 তারিখের দিকে 3-4 দিনের ট্যুর ছিল। রাঙামাটি একদম কাপ্তাই হ্রদ থেকে একদম মাইনিমুখ পর্যন্ত লম্বা যাত্রার ট্রলারে, এবং শীতকাল। তারপর তো রাতে থাকলাম একটা মাদ্রাসায়, এবং খুব অন্যরকম পরিবেশ ছিল। এবং সবচেয়ে দারুণ যেটা ছিল যে রাতের বেলা এক ব্যক্তি তার বাসায় দাওয়াত করেছে। আমরা বাসাটা হচ্ছে একটা টিলার উপরে, চারপাশে পানি, একটা বড় নৌকায় গেলাম। তারপরে ওখানে খাওয়ার পরে মাটির ফ্লোরে বিছানো, সেখানে বসলাম। তারপরে হচ্ছে ওরা আবার রাজনীতি নিয়ে তর্ক শুরু করলো। ওই লোক হচ্ছে আগে বিএনপি করতো, তখন সে আওয়ামী লীগ করে, তখন আওয়ামী লীগ জয়েন করলো। ওইটা নিয়ে তাকে অনেক তর্কাতর্কি। তো মানে তাদের স্বাভাবিক জীবনের মধ্যে আমরা একটা অংশ হয়ে গেলাম। মানে ভ্রমণে এই জিনিসটা কিন্তু সবচেয়ে মজা। আপনি একটা জায়গায় যাচ্ছেন, তো আপনি তো সেখানে তাদের জীবনের সাথে জড়ায় যাচ্ছেন। যেমন ওখানে যখন আমরা কথা বলতেছি, তারা আমাদের একটা পরিবারের সদস্যের মতোই। তারপর আমরা যখন ফিরতেছি, আকাশে চাঁদ উঠছে, এবং যখন চাঁদের আলো থাকে তখন সেটা অন্যরকম হয়। এই আলোচনা মাঝে একটা নেগেটিভ প্রশ্ন করি। আমাদের অনেকেই আমরা যখন পোস্ট করতাম আমাদের বেড়ানো বা খাওয়া ঘোরা, তখন কিন্তু অনেকে কমেন্ট করতো আপনারা খালি যান আর খান আর ঘুরে বেড়ান। এই বিষয়টা আসলে অনেকে, আমরা কাউকে কখনো বলি নাই, কিন্তু আমরা নিজের আলোচনা করছি আসলে বিষয়টাকে। কি বলবো, আমরা সবসময় এটাকে মানে গুরুত্বপূর্ণ কিছু মনে করি নাই। কারণ এবং আপনি এখন যদি দেখেন 2025 সালে এসে যারা এই ধরনের মতামত করতেন, তারা নিজেরা এখন একই কাজ করেন, আপনি দেখবেন। বরং আমাদের জায়গা থেকে দেখবেন যে আমরা আগে থেকে অনেক ম্যাচিউর হয়েছি, যে এখন আমরা আর করি না, কিন্তু ওনাদের কিন্তু অবনতি হচ্ছে। তো এটা আমি মনে করি মানুষের দৃষ্টিভঙ্গি। আমাদের বেড়ানো কিন্তু বন্ধ হয়নি না। এটা অনেকে মনে করে যে ফেসবুকে না দেওয়া মানে হচ্ছে বেড়ানো বন্ধ। এটা দেওয়ার ব্যাপারটা এমন না। আমরা তো লাস্ট ঘুরে আসলাম, আবার সামনে। তো আসলে ব্যাপারটা হচ্ছে মানুষের দৃষ্টিভঙ্গি এক সময় এক এক রকম থাকে। তো আমি এটাকে দোষী মনে করি না। হয়তো তার কাছে এক সময় আমাদের এটাকে খারাপ মনে হয়েছে, পরে তার মনে হয়েছে যে অনেক কিছু মিস করতেছে, হয়তো তিনি ওটাতে আসছেন। তো ওটা কোনো ইস্যু না। কিন্তু ওই যে ভ্রমণের যেই ব্যাপারটা আর কি, এই সফর, এটা সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে একটা জায়গায় যাওয়া, সেখানকার জীবনযাত্রা দেখা, তাদের সংস্কৃতি, কালচার বোঝা। বাংলাদেশ তো প্রত্যেকটা জায়গার কালচারটা আলাদা, এবং এটা যদি কেউ সফর না করে সে আসলে বই পড়ে বুঝবে না। নোয়াখালীর মানুষের মন মেজাজ, তার জীবন পরিবেশ, এটা কেন উত্তরবঙ্গের মানুষের চাইতে আলাদা,
এটা কিন্তু সে আসলে বুঝবে না যদি সফর না করে। এমনি মুখস্থ কথা বলতে পারবে উত্তরবঙ্গের মানুষ সহজ সরল, কিন্তু এটা সে গভীরতার সাথে বুঝবে না। লাস্ট আপনার যে পোরশা যেটা গেলেন, আমি তো যেতে পারলাম না, সেখান থেকে আসার পরে বলতেছিলেন যে পোরশার যে গোস্ত রান্না হয়, গরুর গোস্তটা, এইটা একটু এক্সেপশনাল টাইপ, পুরো অন্যরকম ছিল। কালচার, সংস্কৃতি বা খাবার টেস্ট, পুরোটাই খাবার টেস্ট অন্যরকম ওখানে। এবং এই যে এটার সাথে কিন্তু ইতিহাস জড়িত। আপনি একটা জায়গায় ভ্রমণে যাচ্ছেন মানে প্রত্যেক জায়গায় ইতিহাসের অনেক উপাদান আছে। যেমন আমি পোরশায় গেলাম, তো পোরশায় কিন্তু এখন অনেক, আপনি জানেন, আফগানি পরিবার আছে এবং যাদের শরীরের অবয়ব আমাদের মতো না, ওই ধরনের মানুষের মতো, এবং তাদের নিজস্ব কালচার আছে, তারা নিজেদের মধ্যেই বিবাহ শাদী করে একটা দীর্ঘ সময় পর্যন্ত। তো ওইখানে এই ধরনের ইতিহাস আছে। তবে চট্টগ্রামে আমি হিমুদের বাড়িতে ওদিকে গেলাম, তো ওদের এক আত্মীয়র বাসায় গেলাম, তো তারা হচ্ছে আফগানি পরিবার এবং তারা হচ্ছে ঈসা খাঁর সাথে এসেছিল এবং পরে ওখানে গিয়েছে। তো এই যে প্রত্যেক এলাকার যে নৃতত্ত্ব, এটা যে একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং বংশগতিবিদ্যা, এই বিষয়গুলো কিন্তু জড়িত, এবং এটা সফরের মাধ্যমে কিন্তু খোলে। সফর হচ্ছে কি, মানুষ আসলে মনে করে যেটা যে সফর শুধু যে ব্লগাররা যে দৃষ্টিকোণ থেকে দেখে, যে একটা জায়গায় গেলো, সেখানে ভালো রেস্টুরেন্ট কি আছে সেটা দেখলো, অথবা কোনো পাহাড় আছে কিনা বা কোনো ভবন আছে কিনা সেটা দেখলো, কিন্তু এটার বাইরে মানুষকে বোঝা, মানুষের জীবন বোঝা, ওটা কিন্তু সফরের একটা গভীর লক্ষ্য, এবং এটা অনেক বড় কাজে লাগে। এবং এই জন্য ইবনে বতুতার সফরনামা এখনো কেন প্রাসঙ্গিক, একবার জীবন যাত্রা, জীবন যাত্রা পুরো সময়টাকে তুলে ধরছেন। এবং এই ধরনের বড় সফরনামা, ভালো সফরনামা যারাই লিখেছেন সেটা প্রাসঙ্গিক থেকেছে, কারণ সফরনামা ইতিহাসে একটা উপাদান মানে সময়ের জন্য। আমরা তো এটা বলতে পারি যে যারা এখন ব্লগ করে এগুলো নিয়ে, তারা মানে ডিজিটাল সফরনামা, কিন্তু হচ্ছে একেবারে ডেপথ না, যেগুলো ইবনে বতুতা বা যারা পরবর্তীতে লিখেছেন ওরকম না। কিন্তু এখান থেকে আপনি কিছুটা তো অনুমান করা যায়, যেমন ধরেন ইউরোপে কেউ গেল, কেউ ব্লগ করতেছে, তো সেখানে কিছু জিনিস আমরা অনুমান করতে পারি তার ব্লগ দেখে, যে ওখানকার মানুষের রুচি কেমন, মেজাজ কেমন, ওখানে কালচার, ওখানে ভদ্রতা বলতে আসলে কোনটা বোঝায়, এটা তো আমরা ওখান থেকেও কিন্তু কিছুটা অনুমান করতে পারি, যদি ওই পরিমাণ না। একটা বইতে যখন লেখক লেখে, আরো চিন্তার সাথে লেখে বা আরো গভীরতার সাথে লেখে। তো এই জায়গা থেকে সফরকে মানে আমাদের দেশে কিন্তু অনেক বেশি নেতিবাচক একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়, যে সফর মানে হচ্ছে বেহুদা, তার কোনো কাজ নেই। আবার এর বাইরেও কথা আছে, ধরেন আপনি কোথাও গেলেন, এখন আপনি গিয়ে হয়তো আপনি ফেসবুকে একটা ছবি দিলেন যে আপনি কোনো দিঘির পাড়ে গিয়েছেন, তো উনি মনে করতেছে আপনি শুধু দিঘিটা দেখার জন্য ওখানে গেছেন, আপনি আপনার অফিসিয়াল জায়গায় গেছেন। যেমন আমরা 7 গম্বুজ মসজিদে গেলাম, আপনার ছিল অফিসের কাজ, আমার বেশ কয়েকজন আলেমের সাথে সাক্ষাৎ করার কথা ছিল, সিনিয়র আলেম, এবং আমি সাক্ষাৎ করেছি। এরপর আমরা 7 গম্বুজ মসজিদে গিয়েছি, তো এখন আরেকজন হয়তো ভাববে যে আমরা শুধু মসজিদের জন্য গেছি। তো মানুষকে এত মাপার কিছু নেই আর কি, কারণ মানুষ অনলাইনে যা প্রচার করে, বা আমরাও আরেকজন মানুষের জীবনে যা দেখি সেটা তো আইসবার্গের উপরের অংশ, ভিতরের মানুষটা আলাদা, তার জীবন, তার গন্তব্য সবকিছু তো আলাদা। তো সেই জায়গা থেকে তাকে এত বেশি মাপার কিছু নাই। পোরশার প্রসঙ্গে আমি একটা কথা বলি, আমি গত মাসে দাদার বাড়ি গিয়েছিলাম, আমার দাদার বাড়ি তো ওখানেই পাশাপাশি, আপনি তো জানেন, মহাদেবপুরের, হ্যাঁ ওই ধামরাটের ওখানে। আমি আপনার সাথে এখন কোরিলেট করতে পারলাম। তখন আমি আমার ছোট ভাইকে বলতেছিলাম, ছোট ভাই ছিল, তো বললাম যে আমাদের ফুফা একটু আলাদা, মানে সবার চেয়ে রেস আলাদা, সে একেবারে টিপিক্যাল, মানে যেগুলো বাঙালি বা ওখানে যারা আছে তাদের মতো তার গায়ের কালারও না বা আবয়বও না। আমি এখন মনে হচ্ছে যে সম্ভবত তাহলে ওই রেসেরই উনি হতে পারেন, কারণ ফুফা খুবই ফর্সা মানুষ একজন, এবং সে প্রচুর বাইরে, আর ওখানে তো খুব হিউমিড, আপনি জানেন, সূর্যের প্রখরতাও বেশি, প্রচুর বাইরে কাজ করছেন, বয়স এখন প্রায় 65-র কাছাকাছি, কিন্তু তার গায়ের স্কিনও বার্ন হয় নাই। তো মোটামুটি আমরা সাদ ফর্সা গোলাপি ভাব, রাইট এরকম একটা, এখন বয়স হয়ে গেছেন, কিন্তু তারপরেও একটু ডিফারেন্ট। ওখানে অনেকগুলো পরিবার আছে। আমি ব্যক্তিগতভাবে যে জাহিদ ভাইয়ের ফার্মে এমন একজন আসছিলেন, ওনার সাথে কথা হয়েছিল, ওনারা বলছে ওনারা আফগানি পরিবার, এবং একটা ইন্টারেস্টিং কথা বলছে যে ওনাদের পরিবারে একটা দীর্ঘ সময় প্রচুর প্রতিবন্ধী জন্ম হতো, পরে তারা পোরশা মাদ্রাসা, তখন যে মোতায়েম সাহেব ছিলেন, ওনার কাছে এই বিষয়ে কথা বলতে গেলে পরে উনি বললেন যে তোমরা মানে শুধু বংশের মধ্যেই বিবাহ করো। তো ওনারা বললো যে হ্যাঁ, ওনারা ওই যে বংশ ঐতিহ্য ধরে রাখার জন্য শুধু বংশের মধ্যে বিবাহ করতো। তো পরে হুজুর বলছেন যে না, এখন থেকে তোমরা বাইরেও সম্পর্ক করো। তো হুজুর ব্যাপারটা কিন্তু মানে একেবারে একদম মূল জায়গাতেই সায়েন্টিফিক থেকে শুরু করে সব জায়গায়, এবং এরপর থেকে তারা হচ্ছে এখন বাইরে সম্পর্ক ইয়ে করেন। তো ওনার সাথে এমন কথা হলো আর কি। পোরশাতে একটা মুসাফিরখানাও আছে, অনেক পুরাতন, প্রায় 120-22 বছর। হ্যাঁ, মুসাফিরখানা হচ্ছে পোরশা মাদ্রাসায় সাথেই, হ্যাঁ মোটামুটি কাছাকাছি মুসাফিরখানা আছে, এবং এটা খুব আনকমন যে ওয়াকফ করা, ওয়াকফের টাকা এখানে যে কেউ থাকতে এই করে। এবং পাশে যে মসজিদটা, এটাও খুব চমৎকার। আবার আরেকটু সামনে গেলে পোরশা হাই স্কুল আছে, এটা কিন্তু একসময় মাদ্রাসা ছিল, নিউ স্কিম মাদ্রাসা ছিল, এগুলো হচ্ছে 50-এর দশকে সব স্কুল করে ফেলা হয়েছে। এই চট্টগ্রামের মহসিন কলেজ, এটা মহসিনের মাদ্রাসা ছিল। তো এটা আবার আরেকটা
এখন কথা হচ্ছে আপনি যদি ওখানে না যান, আপনি পোরশা হাই মাদ্রাসা, পোরশা হাই স্কুল, এটা আসলে কোত্থেকে আসলো? এটার সাথে যে একটা ইতিহাস জড়িত, মানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি, প্রতিষ্ঠান, প্রত্যেকটার সাথে একটা ইতিহাস জড়িত। হয়তো আমরা কম জানি বা বেশি জানি, কিন্তু এটাকে দেখা বা বোঝাটা জরুরি। এটা হচ্ছে একটা। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে জীবনে থাকি, নগর জীবন, এটা তো ক্লান্তিকর প্রচুর। বিশেষ করে আপনাদের মতো পেশা যারা থাকে তাদের জন্য এটা প্রচন্ড ক্লান্তিকর। তো এখানে যদি কেউ তার স্ট্রেস কমাতে হয়, তাহলে তো প্রকৃতির কাছে ফিরে যাওয়া ছাড়া উপায় নেই। এবং আমাদের ঢাকায় তো আসলে প্রকৃতির কাছে যাওয়ার উপায় একেবারেই নেই। এটা যা ছিল এগুলো নষ্ট করে ফেলা হয়েছে। তো সেক্ষেত্রে আপনি এমন একটা জায়গায় যেতে হবে যেখানে আপনি একটু বাতাস, আলো বাতাস পাবেন, ঘাসে পা খুলে হাঁটতে পারবেন, একটু গোসল করতে পারবেন। সেটা তো মানুষের জীবনে দরকার, এবং এটা একদম নিত্য প্রয়োজনীয় জিনিসের মতোই দরকার। না হলে আমরা টিকে থাকতে পারবো না। আমাদের জীবনে যদি এটা না থাকে তাহলে আমরা অন্য কাজ করতে পারবো না। লাস্ট আমরা গোসল দিলাম কোথায়? চাঁদপুরের ওখানে। চাঁদপুরে এরপরে কি কোথাও গিয়ে গোসল, এরপরে কোথাও গিয়ে গোসল দিয়েছিলাম কিনা মনে আছে কিনা? না, গোসলের ট্যুর চাঁদপুরেই হয়েছে। লাস্ট চাঁদপুরে না? চাঁদপুরে আমরা তো গেলাম বেশ 1 বছর আগে হবে না? 2 বছর আগে। 1 বছর আগে চাঁদপুরে গেলাম। আচ্ছা, চাঁদপুর নিয়ে তো মানে একটা ইতিহাসের অনেক বড় একটা সংযোগ আছে না চাঁদপুরের সাথে? হ্যাঁ, চাঁদপুরের সাথে ইতিহাসের সংযোগ আছে। মগরা যখন আক্রমণ করেছে, ওরা চাঁদপুর পর্যন্ত চলে আসছিল, এবং এখান থেকে শায়েস্তা খাঁর ছেলে উনি হচ্ছে তাদের সাথে আবার লড়াই করছে। তো চাঁদপুরে যখন যাই, ওখানকার খাল, ডাকাতিয়া, নদীগুলো দেখলে ওই বিষয়গুলো মনে পড়ে। তার মানে তো আসলে আমরা যখন বেড়াই, যদি আমরা একসাথেই বেড়াই, কিন্তু আপনি যেহেতু ইতিহাস চর্চা করেন বা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন বা পড়েন বা লেখেন, যেটাই করি না কেন, বলি না কেন, তো যখন আমরা একটা জায়গাকে যেভাবে দেখি, আপনি কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখেন। এটা আসলে প্রত্যেকটা মানুষই, তাই না? যেমন আমি তো আপনার সাথে ঘুরেছি, আমি দেখছি যে আপনি হচ্ছে কোথাও কোনো কোম্পানির ভবন দেখলে আপনি হচ্ছে ওইটার সাথে একটা আপনার থাকে যে এই প্রজেক্টটা কারা পেলো এবং এই প্রজেক্টটা কারা করবে। তারপরে যেমন আমার মনে আছে, আমরা যখন চাঁদপুরে যাচ্ছিলাম, মোহনা থেকে যখন আমরা স্পিডবোটে উঠছি, আপনি বলছেন যে এখানে একটা সেতু হবে, সার্ভের কাজ চলতেছে। ওটা কি অবস্থা এখন? ওটা বরিশালের সাথে মূলত ওই বেল্টের ওদিক দিয়ে। আচ্ছা, তো তখন হচ্ছে এখন আপনার দৃষ্টিভঙ্গি এটা, আমি যেহেতু ইতিহাস নিয়ে পড়াশোনার চেষ্টা করি, তো আমার কাছে ওই বিষয়গুলো মনে পড়ে যে এটা। আবার আরেকজন যখন যান, তিনি তার মানে মানুষ তার নিজের জীবন এবং অভিজ্ঞতা দিয়ে অন্য কিছুকে মাপে। মানুষ যখন কোনো কিছু দেখে, তার ভালো লাগা খারাপ লাগা নিজের অভিজ্ঞতার সাথে কিন্তু এটা আসে। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই পর্যন্ত বাংলাদেশে যা ঘুরেছেন, দেশের ভিতরে, আপনি দেশের বাইরেও গেছেন, দেশের ভিতরে আপনার ভালো লাগছে কোন কোন জায়গা এবং বেশি টানছে, বারবার যেতে মন চাইছে এমন? আমার কাছে সবসময় আসলে পাহাড় আকর্ষণীয়। মানে আমি যেখানেই যাই না কেন, পাহাড়ের ব্যাপারে আমার একটা প্রচন্ড দুর্বলতা আছে। মানে পাহাড় বলতে নর্মাল পাহাড় না, একেবারে গহীন, যেখানে সাধারণত হাই ট্রেকিং করে যেতে হয়, সারাদিন ট্রেক করে, এরকম একটা জায়গা। এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে আসলে মানুষ যদি নিজেকে ফিল করতে চায় বা আসলেই উপলব্ধি করতে চায়, পাহাড়ের চেয়ে বিকল্প কিছু হতে পারে না। আমার কাছে সাগরেও গেছি আমরা, আপনি তো জানেন যে আমরা কক্সবাজারেও যাই, সেন্ট মার্টিনেও যাই, বা বিভিন্ন জায়গায়। আমরা একসাথে বান্দরবান গেলাম, বান্দরবান থেকে কক্সবাজার, আমরা কক্সবাজার গেলাম। কিন্তু একেবারে গহীন পাহাড়ের বিষয়গুলো যেগুলো, তো আমরা যেমন লাস্ট এই বছর না, মানে আগের বছর যখন আমি ক্রিস্তং রুংরাং সামিট করলাম, প্রায় সকাল কয়টার দিকে, আমরা 9টার দিকে শুরু করলাম, পৌঁছালাম হচ্ছে সন্ধ্যার পরে। মানে ক্রিস্তং এর নিচে যেই পাড়াটা আছে, 150 মিটার ফিট নিচে যে পাড়া, সেই পাড়াতে আমরা সন্ধ্যার সময় পৌঁছালাম। সারাদিন হাঁটছি আমরা। তো ওই পাড়াতে গিয়ে যে অনুভূতি, মানে 13টা পরিবার আছে, তো ওই যে রাত কাটালাম, সকাল হলো, একেবারে সবকিছু থেকে বিচ্ছিন্ন, মানে কোনো কিছুর সাথে কানেক্টেড না। এবং ওই পাড়াতে যেই আসলে যে অনুভূতিটা, যে ফিলটা, এইটা আসলে কখনো বলে বোঝানো অন্যরকম। মানে পাহাড়ের আপনি দেখতেছেন যে আপনার ঘুম থেকে উঠে দেখেন আপনার ডানে বিশাল পাহাড়, বামে বিশাল পাহাড়, মাঝখানে ছোট্ট একটা জায়গা, যে জায়গায় আপনি চুপচাপ রাতের বেলা হয়তো একটু বাইর হয়েছেন, ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছেন, যেখান থেকে ঝর্ণা আসতেছে, বা হুট করে ঝিরি শব্দ শুনতে পাচ্ছেন, বা হুট করে এমন একটা পাখি ডাকতেছে, যে বা একটা কোনো কিছু শব্দ হচ্ছে যেটা একেবারে আনকমন। মানে যদি খোলা জায়গায় দাঁড়ানো হচ্ছে, তাহলে আকাশটা মানে রাতের বেলা তো ধরে সাধারণত অধিবাসীদের ঘরে একটু জায়গা থাকে, একটা উঠানের মতো থাকে, ওখানে শোয়াও যায়। ওখান থেকে আকাশকে মানে অদ্ভুত ভাবে দেখা যায়। মানে আসলে শহরের আকাশ, গ্রামের আকাশ, আলাদা কোনো বৈশিষ্ট্য থাকে না, শুধু আপনি চাঁদই দেখতে পারেন, মানে কোনো ফিল, আপনার ভিতরে কোনো ফিল কাজ করে না। আমার কাছে গ্রামে গেলেই ওই তারাগুলো সহ দেখা যায়। তো আমার কাছে এটাই মনে হচ্ছে যে পাহাড় আসলে মানুষের নিজেকে এক্সপ্লোর করার জন্য পাহাড় একটা অসাধারণ জায়গা। হ্যাঁ, এবং এই জন্য ওই যে আগের যে সুফিরা, তারা কিন্তু কোন একটা পর্যায়ে কিছুদিনের জন্য পাহাড়ে 40 দিন থাকতেন, 10 দিন থাকতেন। এটা কিন্তু আত্ম অনুসন্ধানের একটা পর্যায়, নিজেকে নিয়ে আবার ভাবা, আমি যে এই কাজ করতেছি, নিজেদের
আমার অবস্থান সবকিছু নিয়ে আবার ভাবার জন্য পাহাড় একটা পরিবেশ। আপনাকে বিরক্ত করার কেউ নাই, আপনি নিরিবিলি এটা আসলে টোটালি অন্যরকম। আমরা তবে বাংলাদেশের যতগুলো জায়গা আছে মোটামুটি সব জায়গায় আসলে কারোর সাথে কারো কম্পেয়ার করা মুশকিল। জি, প্রতিটা জায়গায় সৌন্দর্যটা আলাদা। আর আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে আমরা ছোটবেলায় যেটা পড়ছি যে একটি ধানের শীষের উপর একটি শিশির, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যেমন অনেকে অবাক হয় যে এই জায়গায় গেলেন ওখানে তো কি আছে, একটা গ্রাম আছে, কিন্তু আসলে প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আলাদা। প্রত্যেকটা জিনিসের, যেমন ঢাকার আশপাশে আমরা যে জায়গাগুলোতে যাই এখানে কিন্তু অনেক আমাদের কাছে খুব ভালো লাগে, কিন্তু মানুষ এটা কোনো মূল্য পায় না, মনে করবে না। যেমন ধরেন আপনি যদি মেরাদিয়া থেকে ওইদিকে কায়েতপাড়া হয়ে বালু নদীর ওই পাশ দিয়ে ওইদিকে ভিতরে যান, সেখানে কিন্তু অনেক চমৎকার চমৎকার গ্রাম। আমরা তো ভিতরে প্রচুর একদম নীলা মার্কেট পর্যন্ত কিংবা ওইদিকে রূপগঞ্জ পর্যন্ত, এটা একটা সুন্দর জায়গা। 300 ফিটের পেছনের যে জায়গাগুলো, পূর্বাচলের ভেতরে কিছু জায়গা আপনার সাথে গেলাম, এখনো গ্রাম আছে, মাটির ঘর আছে, মানুষের গরুর খামার আছে, যেটা মানুষ ভাববে না যে পূর্বাচলের এই সড়কের ভেতরে যে এমন জায়গা চলি একটু ভিতরে, এবং লাল মাটি আছে, শালবন আছে, সবই আছে ঢাকার একদম কাছে। তারপর এদিকে আপনি যদি দেখেন মিরপুরে বিরুলিয়ার ওপারে যে নাকরান কিংবা ওই যে গোলাপগ্রাম, সেখানে কিন্তু চমৎকার চমৎকার সব গ্রাম আছে। তারপর মোহাম্মদপুর বসিলা পাহাড় কিংবা ওইদিকে অনেক চমৎকার চমৎকার। তো সৌন্দর্য দেখার মতো অনেক জায়গা আছে এবং এখান থেকে সৌন্দর্য উপভোগ করার বিষয় আছে, কিন্তু মানুষ বেশিরভাগ ক্ষেত্রে কিছু নির্দিষ্ট জায়গাকে সীমাবদ্ধ করে ফেলে, যে শুধু পর্যটন স্পটেই যাব কিংবা যে জায়গাটা ভাইরাল হয়েছে সেটাকে আরো বেশি মানুষ গিয়ে নষ্ট করে চলে আসবো। আমার কাছে যেটা মনে হয় আসলে পর্যটন স্পট গুলো মানুষ আসলে রিল্যাক্স হতে যায়, কিন্তু আমার কাছে যেটা বারবারই মনে হয়েছে পর্যটন স্পট গুলো গেলে আপনি রিল্যাক্স হতে পারবেন না, স্ট্রেস বাড়বে। যেমন আপনি যদি রোজার ঈদের পরে কক্সবাজার যান, তাহলে আপনি কি করলেন, আর একটা ঢাকায় শহরে গেলেন। হ্যাঁ, মানে যখন ঢাকা শহর ফাঁকা, পুরো ঢাকা চলে যাচ্ছে কক্সবাজারে, আপনি সেখানে গিয়ে খাবার পাচ্ছেন না, থাকতে পারতেছেন না, ঘুমাইতে পারতেছেন না, সবকিছু আপনি আরো স্ট্রেস বাড়ায় নিয়ে আসতেছেন। হ্যাঁ, আমার পরিচিত একজন, উনি বলেন যে কক্সবাজারে উনি হোটেল পান নাই, কোথায় যেন কোন বারান্দায় না কি সে এক রাত থাকতে হয়েছে। তো এই কষ্টের জন্য তো আপনার কক্সবাজার যাওয়া দরকার না, আপনি কক্সবাজার গেলে এমন টাইমে যান যখন নিরিবিলি। কারণ ভ্রমণে আসলে মূল ব্যাপারটা হচ্ছে আপনি নিজেকে একটু সময় দিবেন, কারণ এমনিতে আমাদের সময়গুলো কিন্তু ভাগ হয়ে যায় বিভিন্ন জনের জন্য, নিজেকে দেওয়ার মতো সময় থাকে না। তো ওই সময়টা দিতে হলে আপনার এমন জায়গায় যাওয়া উচিত যেখানে আপনি সেটা দিতে পারবেন। আর আমাদের বেড়ানোর কিন্তু একটা স্পেশাল বিষয় আছে, কারণ হচ্ছে যে আপনার স্পেশাল বলতে মানে স্পেশাল বলবো এটা এই কারণে যে কারণ হচ্ছে আসলে আমাদেরকে যেমন প্রতিটা মানুষের একটা সার্কেল থাকে, সার্কেল বলতে পরিচিত একটা জায়গা সবাই থাকে, সেই জায়গা থেকে অনেকেই কিন্তু তাদের এলাকায় আমাদেরকে ডাকছে বা ডাকে যে ভাই একটু আসেন ঘুরে যান, আন্তরিকভাবে। আমরা কিন্তু আমাদের যে ডিপ একেবারে রুটের যে ট্যুর গুলো হয় বা আমরা বেড়াই, এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়। এবং এটা দ্বারা সবচেয়ে সুবিধা হয় কি, আপনি যদি কোনো হোটেলে থাকেন, কোনো বাংলোতে উঠেন, আপনি কিন্তু আইসোলেটেড, ওই জায়গার সাথে আপনার ওইভাবে কোনো সাথে সম্পর্ক না, আপনি দিনের বেলা তাদেরকে দেখলেন, কিন্তু রাতের বেলা আপনি বিচ্ছিন্ন। কিন্তু আমাদের যেটা হচ্ছে, যেমন ধরেন আমরা যেমন ইয়েতে গেলাম, কলমাকান্দে গেলাম না, একদম পাহাড়ের পাশে বর্ডারের পাশে যে মাদ্রাসায় রাতের বেলা থাকলাম, রাইট, অদ্ভুত। এবং রাতে যখন আমি বেশ কয়েকবার বের হই, রাতে আমরা হাঁটতেছিলাম যখন ওই রাস্তা পাহাড়ের পাশ ধরে একদম বর্ডারের খুব কাছাকাছি, তো ওই জায়গায় থাকার যে ফিলিংস, সেটা তো আপনি নেত্রকোনা শহর বা বিরিশিরি কোনো হোটেলে থাকলে পারতাম, হোটেল থেকে এটা পাওয়া যাবে না। তারপর ধরেন আমরা মানুষ বিরিশিরি যায়, তারা কিন্তু বিরিশিরি গিয়ে কোনো একটা স্পটে উঠে, বা দুর্গাপুর গেলে কোন একটা হোটেলে উঠে। আমরা থাকলাম কোথায়, চীনামাটির পাহাড়ের পাশে মঞ্জুরদের বাড়ি, একদম গ্রামীণ জীবন এবং গ্রামীণ সকাল বলতে যেটা বোঝায় একবারে পুরো জিনিসটা উপভোগ করলাম। এবং রাতের বেলা আমরা বিপিনগঞ্জ বাজারে গেলাম, পাহাড়ের পাশ দিয়ে হেঁটে আসলাম। আপনার বইয়ের মধ্যেও আসছে ওই বাজারের কথাই, আমি তো ওখানে অনেকবার গেছি। তো এরপর আমরা আসলাম, বাজার টাজার করলাম, তারপর রাতে খাবার খেলাম। তো এই যে এটা হচ্ছে মানে জীবনের সাথে মিশে যাওয়া আর কি, এটা খুব ভালো লাগে। এবং এটা অবশ্যই এটা কিন্তু আসলে ওই যে মানে র্যান্ডম যে ট্যুর, র্যান্ডম যে বেড়ানো, সেটার সাথে কিন্তু এটা এমন করে এভাবেই ট্যুরটাকে এভাবেই করা উচিত। নইলে আপনি তো যে কারোর সাথে যেতে পারেন, কোনো টুরিস্ট গ্রুপের সাথেও, যে 1000 টাকা দিলাম, আমার দায়িত্ব নিয়ে নিল, নিশ্চিন্ত হয়ে গেলাম। এখন তো ম্যাক্সিমাম এইভাবেই যায়। হ্যাঁ, কিন্তু এটাতে আপনার অনেক কিছু, এটা মানে অনেক দিক থেকে এটার উপকারিতাও আছে। কিছু মানুষের জন্য হয়তো বা পরিবার বা যারা ওই ধরনের ইয়ে করতে পারবে না। আচ্ছা, আমরা তো মোটামুটি ঘুরি ফিরি বেড়াই, যে এরকম কিছু চর্চা চালু করা যেতে পারে না, যে ধরেন কোন একজন স্কলার থাকলো, সেই স্কলারের সাথে একবার রুট লেভেলে গিয়ে কোথাও গিয়ে ট্যুর করে কিছু লার্নিংও হলো, শেখাশেখি হলো, কিছু থাকলো, সময় কাটাইলো, এরকম কিছু চর্চা চালু করা যায় কিনা? এটা আমার খুব ইচ্ছা হয়। আচ্ছা, আমার ইচ্ছা বলতে মানে ধরেন আমার বিশেষভাবে কয়েকজন মানুষকে পছন্দ, আমার ইচ্ছা যে ওনাদেরকে নিয়ে যদি এমন করা যেত, যেমন ধরেন মাওলানা আবুল বাশার সাইফুল ইসলাম সাহেব হুজুর। তো হুজুরের মধ্যে সবচেয়ে মানে দারুণ ব্যাপার যেটা, সেটা হচ্ছে জীবন সম্পর্কে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গিতে দেখা।
এটাই হুজুর অসাধারণ। এবং আপনি যদি রিসালাতুল ইসলাম ওনার আলোচনাগুলো দেখেন প্রত্যেকটাই মানে জীবন সম্পর্কে একটা হচ্ছে বাস্তব দৃষ্টিকোণ থেকে দেখা, আর একটা হচ্ছে শরিয়ার দৃষ্টিকোণ থেকে দেখা। তো অনেক মানুষ দেখা যায় কোন একটার উপরে চলে যায়, এত বেশি বাস্তববাদী যে দিনই বিষয়টা আর এখানে আসে না। আবার দিনের বিষয়টা এত বেশি প্রান্তিক হয়ে যায় যে সে দিনের বাস্তবতা বিবর্জিত ব্যাখ্যাটা গ্রহণ করে। কিন্তু দুইটার মধ্যে ব্যালেন্স এটা হচ্ছে হুজুর করেন। তো ওই জায়গায় আমার মনে হয় যে যদি এমন করা যেত যে ধরেন হুজুরকে সহ আমরা কোথাও গেলাম, সাধারণ কয়েকজন মানুষ গেল, আমরা ধরেন একটা নদীর পাড়ে বা কোনো একটা জায়গায় হুজুর সব বসলেন, হুজুর বসলেন কথা বলে এমনি কথা, মানে সেমিনার হইতে হবে একবারে জাস্ট আমরা মানে হচ্ছে যে সেই হুজুরের সাথে কথাগুলো বলতে পারবে, মত বিনিময় করতে পারবে, এমন করতে পারলে খুবই ভালো হইতো। মানে এটা আমার তো খুবই ইচ্ছা হয়। আমরা একটু চালু করার চেষ্টা করি, কি মনে করেন? আমরা নিজেরাই শুরু করি। আসলে কথা হচ্ছে কি, আমি আর আপনি তো ধরেন অনেক প্ল্যান করি কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হয় না, জীবনে নানা ব্যস্ততায়, তো সময় ব্যস্ততা সব মিলে করা হয়ে ওঠে না আর কি। এখন কথা হচ্ছে আমরা ভিডিওতে বললাম, কেউ হয়তো আবার আশা করবো যে আমরা চালু করতেছি, কোনো কারণে যদি চালু করে ফেলতেই পারি, করে ফেলতে পারলে তো এটা করা উচিত। এবং এটা তো এমন না যে আমরা সবসময় করতে হবে, যদি আমরা একটাও করতে পারি করলাম, আমাদের তো একটা আগ্রহ আছে। এমন না যে মানে চালু করলাম প্রতি মাসে একটা করতে হবে, এটা জরুরি না। আমরা ওই জায়গা থেকে একটু যদি সুযোগ থাকে একটা করতে পারলে তো অবশ্যই ভালো হয়। আসার সময় খুব বাতাস হচ্ছিল, আমার হঠাৎ করে মনে পড়লো যে গতবার যখন আমরা ওই যে নেত্রকোনা সফরে গেলাম, হাওরের মধ্যে সুনামগঞ্জ, রাতের বেলা যে ঝড়টা শুরু হলো, এটা আমাকে দুইবার ঝড়ের কবলে পড়ছি, মনে আছে কিনা আপনার? হ্যাঁ, দুইবার। আমি পড়ছি 3 বার এই পর্যন্ত। আমি 2 বার, আর 3 বার পড়ছি। খুব ভয়ঙ্কর ঝড়, খুব ভয়ঙ্কর ঝড়। 3বারই রাতের বেলা, 3বারই রাতের বেলা। মানে এটা হচ্ছে লাস্টেরটা তো আলহামদুলিল্লাহ ঘাটের দিকে ছিলাম, নৌকা বাঁধা ছিল, আমরা তো 2টা নৌকা একবারে চোখের সামনে উল্টাই উড়ে যেতে দেখলাম, তাই না? উড়ে যেতে দেখলাম টাঙ্গুয়ার হাওরে। হ্যাঁ, টাঙ্গুয়ার হাওরে। এটা তো খুব ভয়ঙ্কর ছিল, ভয়ঙ্কর ছিল। এটা আমাদের নৌকাটা তো আলহামদুলিল্লাহ সেফ ছিল, কিন্তু আসলে মানে হাওরের ঝড়টা যে কি ভয়ঙ্কর হইতে পারে। ওই যে কিশোরগঞ্জের হাওরে যেটা হলো, কিশোরগঞ্জের হাওরে, মিঠামণি হাওরে, ওই যে আমরা লাস্ট যেই জায়গায় নৌকাটা পুরো কাত হয়ে গেল, এটা খুব ভয়ঙ্কর ছিল। এখানে আমি প্রচন্ড ভয় পেয়েছি। এইটা আসলে খুবই ভয়ঙ্কর ছিল, এবং রাতের বেলা বজ্রপাত হচ্ছে প্রচুর, তো এটা খুব ভয়ঙ্কর ছিল। এটা আমরা আসলেই খুব, যাই হোক সময় মানে অনেক হয়ে গেল, আমাদের গল্প শেষ হবে। আমরা তো গল্প, হ্যাঁ আমাদের গল্প তো অনেক আছে, আমরা তো আর করবো মাঝে মধ্যে এমন করা যায়। হ্যাঁ মাঝে মাঝে। আর আরেকটা হচ্ছে যে আপনার মানে বেড়ানোর বিষয়টা কি ছোটবেলা থেকে ক্রিয়েট হয়েছে নাকি? আচ্ছা, এটা ছোটবেলা থেকে হয়েছে। এটা হচ্ছে আব্বু সবসময় আমাদেরকে বেড়াতে নিয়ে যেত প্রতি সপ্তাহে একদিন, এবং তখন ঢাকা তো আরেকটু অন্যরকম ছিল। যেমন আমাদের ছোটবেলায় ধরেন 1999 থেকে 2005-6 সাল পর্যন্ত, তো এর মধ্যে হচ্ছে তখন ঢাকায় বড় স্পট ছিল কয়েকটা। একটা হচ্ছে সংসদ ভবন, এবং তখন কিন্তু আপনার মনে আছে সংসদ ভবন একদম উপর পর্যন্ত যেতে দিত, পুরোপুরি চলে যায়। পরে যখন দিল্লিতে সংসদ ভবনে অ্যাটাক হলো, এরপর থেকে সীমাবদ্ধ নিচে, এবং আমি সংসদ ভবনের ভিতরে ঢুকছিলাম তখন। ওই যে তখন কিন্তু মানে সবাই কিছু হতো না, এটা ছিল একটা। আর একটা ছিল পিলখানার ভিতরে বৈশাখ মাসে একটা মেলা হতো। আচ্ছা, তো ওখানে আমরা যেতাম ঘুরতে যাওয়ার জন্য, ওখানে যাওয়া হতো। আর সবচেয়ে বড় হতো কামরাঙ্গি চর এবং হাজারীবাগের ওই পেছন জায়গাটা, যেটা এখন এই ঝাউ চর আরো বিভিন্ন জায়গায় এখন যেটা শহর হয়ে গেছে, এটা তো আগে পুরোটা পানি ছিল বর্ষাকালে, এবং প্রচুর পানি, একদম বিলের মতো। এই যে শিকদার মেডিকেল কলেজ টলেজ, মানে শিকদার মেডিকেলটা বাদ দিলে আশপাশে সব পানি ছিল তখন। এবং এই যে রায়ের বাজার যে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এটার পেছনে সব পানি ছিল, পেছনে নৌকা এসে আমাদের দেখা। তো তখন এই আব্বু আমাদেরকে নিয়ে যেত বর্ষাকালে, নৌকা নিয়ে আমরা ওখানে প্রচুর ঘুরতাম পারিবারিক ভাবে। তো এটা ঘুরা হতো। আর ঢাকার মধ্যে এই যে রমনা পার্কটা, অন্য যা যা আছে, জাদুঘর, স্মৃতিসৌধ, এগুলোতে তো যাওয়া হতোই। তা আব্বু নিয়মিত যেত, অনেক দূরে নিতে পারে নাই, বাকি এগুলো নিত। এবং ঢাকার বাইরেও গেছিলাম আমরা, নীলফামারী, উত্তরবঙ্গে সফর করছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। তো ওই জায়গা থেকে একটা অভ্যাস ছিলই, এবং এটা আব্বুর কাছ থেকে পাওয়া আর কি। ওই কারণে বেড়ানো খুব। তো ঠিক আছে, তাহলে আমাদের বাকি আমরা মোটামুটি আসলে মানে হুট করে বসছি আজকে আলোচনার জন্য, মানে এটা কোনো অফিসিয়াল কিছু না, অবশ্যই না, একটু আড্ডা হলো। এই আড্ডাটাই আমাদের বেড়ানো নিয়ে অনেক প্রশ্ন থাকে, অনেকের অনেক প্রশ্ন জবাব দিচ্ছি এমন না, আমরা প্রশ্নের জবাব দিচ্ছি না, আমরা আসলে ব্যাপারটা কিভাবে দেখি, আমরা ব্যাপারটাকে কিভাবে, আমরা খুব মানে আমরা বেড়াতে পছন্দ করি। হয়তোবা এটা অনেকের অনেক রকম টেস্ট আছে, আমাদের বেড়ানোটা আমাদের কাছে একটু টেস্ট বেশি মনে হয়। আমরা বেড়াতে পছন্দ করি, যদিও আমরা এখন আমাদের বেড়ানোগুলো ফেসবুকে আর হয়তো ওইভাবে ঘটা করে প্রচার হয় না, আসলে যাওয়া হয় না, দেওয়া হয় না, মানে এখন তো ফেসবুকে থাকাও হয় না, দেওয়া হয় না, ওই জন্য আমরা আসলে জানাইও না। বাট আমরা কিন্তু বেড়াচ্ছি, আগের মতোই বেড়াই। আম্মারকে সাথে নেওয়ার দরকার ছিল, আমার সাথে আমাদের অনেক সফর, এবং আম্মার থাকলে এই আলোচনাটা আরেকটু জমতো। আমার সাথে নেক্সট আরেকবার আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা নেক্সট আরেকদিন আমরা আবার আলোচনা করব, তখন আমরা বসবো ইনশাআল্লাহ। এবং ততদিন পর্যন্ত ভালো থাকবেন। মিক্সবক্স স্টুডিওর থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।